Sunshine, you still with us? সিনেমার শুরুতেই আমাদেরকে পাহাড়ের একটি গুহা দেখানো হয়। এই গর্তের রহস্য আমরা আরো পরে জানতে পারবো। এরপর সিন শিফট হলে আমাদের দুজন মেয়েকে দেখানো হয়, অ্যাবি এবং তার বোন বেথ। অ্যাবির মা মারা যাওয়ার পর অ্যাবির পুরো জগৎটাই হয়ে ওঠে বেথ। তাদের জীবন বেশ ভালোই চলছিল, যতক্ষণ না তারা জানতে পারলো যে বেথের টার্মিনাল ক্যান্সার হয়েছে। এই খবর শুনে অ্যাবি অনেক ভেঙে পড়ে, কিন্তু সে হাল ছেড়ে দিতে রাজি নয়। সে বেথের চিকিৎসার জন্য নতুন নতুন উপায় খুঁজতে শুরু করে। একসময় অ্যাবি জানতে পারে একটি ওষুধ গবেষণা সংস্থার কথা, যারা টার্মিনাল ক্যান্সারের একটি নিরাময় আবিষ্কার করেছে। কিন্তু সেই চিকিৎসাটি অত্যন্ত ব্যয়বহুল। অ্যাবির কাছে সেই টাকা ছিল না। তবে বেথের কথা ভেবে সে অত্যন্ত ভয়ঙ্কর একটি সিদ্ধান্ত নেয়। সে ইউরোপ এবং রাশিয়ার হিমশীতল সীমান্তের একটি জায়গায় ভূতত্ত্ববিদ হিসেবে কাজ পায়, যেখানে তাকে পাহাড়ে ইউরেনিয়াম খুঁজতে হবে। এই কাজটি ছিল অত্যন্ত বিপজ্জনক, এমনকি প্রাণঘাতীও হতে পারে, কিন্তু এর ভালো পারিশ্রমিক ছিল। তাই অ্যাবি শুধুমাত্র বেথের কথা ভেবে রাজি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই অ্যাবি তার কাজে নিজেকে পুরোপুরি নিয়োজিত করে নিয়েছে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তারা কোনো ইউরেনিয়াম খুঁজে পায় না। তাই অ্যাবি তার সহকর্মীর সাথে পরামর্শ করে যে তাদের আরো গভীর পাহাড়ে এবং ঘন জঙ্গলে যেতে হবে। অ্যাবির সহকর্মী এই ঝুঁকি নিতে রাজি ছিল না, কারণ সে জানতো যে এটি তাদের জীবনের জন্য বিপজ্জনক হতে পারে। এছাড়াও তাদের অবস্থান থেকে রাশিয়ার সীমান্ত কাছেই ছিল, যেখানে তাদের যাওয়ার অনুমতি ছিল না, ফলে অ্যাবিরও কিছু বলার ছিল না। সেই রাতে অ্যাবিকে তার বাবা ফোন করে। তিনি জানান যে বেথের স্বাস্থ্যের আরো অবনতি হয়েছে। অ্যাবি আরো বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ তাকে কোনো অগ্রিম টাকা দেয়নি। অন্তত তার বোনের চিকিৎসা শুরু করার মতো টাকাও তার কাছে নেই। অ্যাবি জানতো যে টাকা পেতে হলে তাকে ইউরেনিয়াম খুঁজে বের করতেই হবে। তাই পরের দিন সে আরো গভীর জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার সহকর্মী তাকে সতর্ক করে যে জঙ্গলের ভিতরে বন্যপ্রাণী থাকতে পারে, এবং সে আগেই বলে দিয়েছে যে অ্যাবির সঙ্গে সে যেতে পারবে না। তাই অ্যাবি তার সহকর্মীর বন্দুকটি ধার নেয় এবং একাই তার যাত্রা শুরু করে। অনেকক্ষণ হাঁটার পর সে অদ্ভুত এক ধরনের শব্দ শুনতে পায়। অ্যাবি বুঝতে পারে একটি প্রাণী তার দিকেই এগিয়ে আসছে। সে সঙ্গে সঙ্গে তার বন্দুক বের করে পিছনে তাকায়, কিন্তু তার পেছনে কিছুই ছিল না। তখনই অ্যাবির চোখ পড়ে নিচে একটি বড় পাথরের দিকে। মনে হচ্ছিল যেন পাথরটি থেকেই শব্দ আসছে। সে পাথরটি হাতে তুলে নেয়। অ্যাবির কাছে পাথরটি অত্যন্ত মূল্যবান মনে হয়। সে এর আগে কখনো এমন পাথর দেখেনি। যেহেতু অ্যাবি একজন ভূতত্ত্ববিদ ছিল, তাই সে ভূমি এবং পাথর নিয়ে ব্যাপকভাবে গবেষণা করেছিল। অ্যাবি পাথরটি নিয়ে ফিরে আসে, কিন্তু তার কোম্পানিকে সে পাথরটি সম্পর্কে কিছু জানায় না, কারণ সে এটিকে অবিশ্বাস্যভাবে মূল্যবান মনে করছিল। সে ভাবছিল পাথরটি বিক্রি করে সে বেথের চিকিৎসার জন্য যথেষ্ট টাকা জোগাড় করতে পারবে। ঠিক তখনই অ্যাবির বাবা আবার ফোন করে জানায় যে বেথের অবস্থা আরো খারাপ হয়েছে। তাই অ্যাবি সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চলে আসার সময় অ্যাবি তার সহকর্মীকে বলে যে সে সম্ভবত আর কোনোদিন ফিরবে না। তো সেই এলাকা থেকে বের হতে অ্যাবিকে একটি হেলিকপ্টার করে যেতে হবে। সে হেলিকপ্টারে উঠে এবং অর্ধেক পথ যাওয়ার পর অ্যাবি জানালার বাইরে একটি অদ্ভুত বস্তু দেখতে পায়। প্রথমে সে ওটাকে পাখির ডানা মনে করে, কিন্তু যখন হেলিকপ্টারটি ওই বস্তুটার সাথে ধাক্কা খায়, তখন সে বুঝতে পারে যে বস্তুটি অন্য কিছু। কিন্তু হেলিকপ্টার ধাক্কা খাওয়ার কারণে আঘাত পেয়ে অ্যাবি অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে পাওয়ার পর সে দেখে একজন পাইলট ইতিমধ্যেই মারা গেছে এবং অন্যজন গুরুতর আহত। সে তাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং তারপর সাহায্য চাওয়ার জন্য মরিয়া হয়ে একটি রেডিও খুঁজতে শুরু করে, কিন্তু সে কোনো রেডিও খুঁজে পায় না এবং হেলিকপ্টারের যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়েছে। কোনো সাহায্য চাইতে পারবে না বুঝতে পেরে অ্যাবি আতঙ্কিত হয়ে পড়ে। তাকে অবশ্যই নিজেকে এবং পাইলটকে বাঁচানোর রাস্তা খুঁজতে হবে। সে একটি মানচিত্র এবং কম্পাস বের করে এবং আবিষ্কার করে যে যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখান থেকে সবচেয়ে নিকটতম রাস্তাটি প্রায় 60 কিলোমিটার দূরে, যা এই বৈরী আবহাওয়ায় এবং পরিস্থিতিতে একটি কঠিন যাত্রা হতে চলেছে। এরই মাঝে রাত নেমে আসে এবং অ্যাবি আগুন জ্বালায়, এই আশায় যে কেউ তাদের দেখতে পাবে। অ্যাবি পাইলটকে ঠান্ডা থেকে রক্ষা করার জন্য প্রবল চেষ্টা করছে। অতি ঠান্ডায় যদি পাইলট মারা যায়, তাহলে অ্যাবির বাড়ি ফিরে যাওয়ার আশা শেষ হয়ে যাবে। কিন্তু তার সব প্রচেষ্টা ব্যর্থ হয়। ভোর হওয়ার আগেই পাইলট মারা যায়। তাছাড়া দীর্ঘ সময় আগুন জ্বললেও কেউই তাদের দেখতে পায়নি, ফলে কেউই সাহায্য করতেও আসেনি। অ্যাবি বুঝতে পারলো যে এখান থেকে সাহায্যের জন্য অপেক্ষা করা বৃথা।
তাই সে প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার, একটি বন্দুক, একটি রেডিও আর একটি ওয়াকিটকি নিয়ে রওনা হয় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে। ওয়াকিটকিতে ব্যাটারি কম থাকায় কানেকশন সিগন্যাল খুবই দুর্বল ছিল। অ্যাবি হেলিকপ্টারের ব্যাটারি দিয়ে ওয়াকিটকি চার্জ করে এবং তখনই সে ওয়াকিটকিতে জন নামের একজন ব্যক্তির কণ্ঠ শুনতে পায়। আশ্চর্যজনকভাবে জনের হেলিকপ্টারটিও ভেঙে পড়েছিল। জায়গাটা অ্যাবির কাছাকাছি একটি এলাকা হয়তো। জন জানায় যে কাছে একটি হ্রদ এবং একটি জঙ্গল আছে। তার অবস্থাও খুব খারাপ ছিল, কারণ তার শরীরে অনেক অঙ্গ কাজ করছিল না এবং তার পায়ে গুরুতর আঘাত ছিল। জন আরো জানায় যে তার কানেকশন সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় সে উদ্ধারকারীদের ডাকতে পারছিল না। তবে এত খারাপ খবরের মধ্যে ভালো খবর ছিল যে জনের কাছে ভালো জিনিসপত্র এবং একটি ভালো রেডিও ছিল, যা অ্যাবি তার কাছে থাকা ব্যাটারি এবং দক্ষতার সাহায্যে মেরামত করতে পারবে এবং সাহায্য চাওয়ার জন্য ব্যবহার করতে পারবে। অ্যাবি মানচিত্র বের করে জনের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করে। জন মাত্র 30 কিলোমিটার দূরে ছিল, যেখানে রাস্তাটি ছিল দ্বিগুণ, প্রায় 60 কিলোমিটার দূরে। তাই অ্যাবি জনের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু জন তাকে সাবধান করে বলে, তুমি ভুল করছো, রাস্তাটি খুব বিপজ্জনক, আর তুমি যে আশা করছো কে জানে আমার সরঞ্জাম নাও কাজ করতে পারে। অ্যাবি পিছিয়ে আসে, কারণ তার হাতে বেশি সময় ছিল না। 60 কিলোমিটার হেঁটে রাস্তায় যাওয়ার এবং তারপর সাহায্যের জন্য অপেক্ষা করার মতো সময় তার ছিল না। তাকে দ্রুত তার বোনের কাছে পৌঁছতে হবে যে কোনো মূল্যে। অ্যাবি জনের সাথে ওয়াকিটকিতে কথা বলতে বলতে এগোতে থাকে। অ্যাবি প্রকাশ করে যে সে একজন ভূতত্ত্ববিদ। জন সঙ্গে সঙ্গে তাকে বলে, তাহলে তুমি এখানে ইউরেনিয়াম খুঁজতে এসেছো। এটা শুনে অ্যাবি চমকে যায় আর ভাবে জন এটা কিভাবে জানলো। রাত গভীর হলে অ্যাবি একটি আশ্রয় তৈরি করে এবং বিশ্রাম নেওয়ার আগে তার ব্যাগে থাকা সেই কালো পাথরটি পরীক্ষা করে। সে এটিকে উল্টে পাল্টে দেখছিল। অ্যাবি অবাক হয়ে দেখলো যে পাথরটি তার হাতের মধ্যেই নিজের আকৃতি পরিবর্তন করতে শুরু করেছে। অ্যাবি যখন পাথরটিকে বাঁকানোর চেষ্টা করে, যখন এটিকে আকার দেওয়ার চেষ্টা করে, তখন এটি পরিবর্তিত হতে শুরু করে। অ্যাবি বিভ্রান্ত হয়ে পড়ে, এটা কি হচ্ছে? কোনো পাথর তো এভাবে আকৃতি পরিবর্তন করতে পারে না। এটি কি কোনো উন্নত প্রযুক্তি, নাকি ভিন গ্রহের কোনো পাথর যা ভুল করে পৃথিবীতে চলে এসেছে? পরের দিন সকাল হতে অ্যাবি আবার তার যাত্রা শুরু করে। এই বরফে আচ্ছন্ন এলাকায় সে সম্পূর্ণ একা ছিল। জন বারবার রেডিওতে তার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু অ্যাবি তাকে ধমক দিয়ে বলে যে আমরা যদি এভাবে ওয়াকিটকিতে কথা বলতে থাকি তাহলে আমাদের ওয়াকিটকির ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাবে এবং তখন আমি তোমার সাথে যোগাযোগ করতে পারবো না। এরপর অ্যাবি ওয়াকিটকি বন্ধ করে তার যাত্রার দিকে মনোযোগ দেয়। এমন সময় একটি নতুন চ্যালেঞ্জ অ্যাবির সামনে এসে দাঁড়ায়। একটি খাড়া পাহাড়ে উঠতে হবে তাকে, যা আপাত দৃষ্টিতে অসম্ভব কাজ। অ্যাবি মনে করে যে সে হয়তো এটা করতে পারবে না। সে জনকে এটা জানায় এবং জন বলে, ঠিক আছে, যদি তুমি ফিরে যেতে চাও তো চলে যাও। আমি আমার জন্য করা তোমার সব প্রচেষ্টার কথা মনে রাখবো এবং তোমার বোনের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করব। অ্যাবি দুঃখের সাথে জনকে জানায় যে সে জনের সুস্থতার জন্য কিছুই করতে পারছে না। জন উল্টো বলে যে এক জীবনে সবাইকে বাঁচানো যায় না। এই কথা শুনে অ্যাবি রেগে গিয়ে জনকে বলে, এখন আমার উপদেশের দরকার নেই, বরং এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণার দরকার। জন বলে, ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। অ্যাবি সিদ্ধান্ত নেয় যে সে কঠিন পাহাড়ে উঠবে, আর সে তাই করতে শুরু করে। যখন সে ধরার জন্য কোনো জায়গা খুঁজে পায় না, তখন সে তার ছুরি ব্যবহার করে উপরে ওঠে, কিন্তু এক পর্যায়ে তার ছুরি পাহাড়ে আটকে যায় এবং ভেঙে যায়, যা তার পাহাড়ে আরোহণকে আরো কঠিন করে তোলে। ঠিক সেই মুহূর্তে অ্যাবির সেই পাথরটির কথা মনে পড়ে, যার আকৃতি সে পরিবর্তন করতে পেরেছিল। সে পাথরটি বের করে, এটিকে একটি ছুরির আকার দেয় এবং পাথরের তৈরি ছুরিটি ব্যবহার করে অ্যাবি উপরে উঠতে থাকে। এই পাথরটি তার অনেক সমস্যাকে সহজ করে দিচ্ছিল। সে পাথরের তৈরি ছুরিটি ব্যবহার করে উপরে পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর সে বুঝতে পারে যে পাহাড় থেকে নামা তার জন্য আরো বেশি কঠিন হবে। এটিকে একটি খাদের মতো দেখতে, যদি সে পড়ে যায় তাহলে সে নিশ্চিত মারা যাবে। এবার অ্যাবি সেই একই পাথরটিকে একটি লম্বা দড়ির আকার দেয় এবং এটি ব্যবহার করে সহজেই নেমে আসে। পাহাড় থেকে নামার পর জন সঙ্গে সঙ্গে তার সাথে যোগাযোগ করে এবং তাকে বলে যে সামনে রাশিয়ার সীমান্ত আছে। যদি সে সীমান্তের কাছে যায় তাহলে তাকে দেখা মাত্রই গুলি করা হবে। এটা শুনে অ্যাবি আতঙ্কিত হয়ে পড়ে। সে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই সে দুর্ঘটনাক্রমে পাহাড়ের পিচ্ছিল পাথরে পিছলে যায়। সে পাহাড়ের ঢালে গড়িয়ে নিচে পড়ে যায়, যার ফলে তার পায়ে গুরুতর আঘাত লাগে।
অ্যাবি আতঙ্কিত না হয়ে নিজের পায়ে ব্যান্ডেজ করে এবং আবার তার যাত্রা শুরু করে দৃঢ় প্রতিজ্ঞার সাথে। না থেমেই সে হাঁটতে থাকে। সন্ধ্যা ঘনিয়ে আসে এবং অবশেষে অ্যাবি একটি জনবসতি দেখতে পায়। অ্যাবি সাহায্যের জন্য মরিয়া হয়ে সঙ্গে সঙ্গে সেদিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু দুঃখের বিষয়, দূর থেকে বসতি মনে হলেও সেখানে একটিও মানুষ ছিল না। ক্লান্ত হয়ে সে রাতে সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। অ্যাবি প্রচন্ড ক্ষুধার্ত ছিল। সে খাবার তো খুঁজে পায়, কিন্তু তা নষ্ট হয়ে গিয়েছিল। অ্যাবি তার আহত পায়ে ভালোভাবে ব্যান্ডেজ করে এবং নিজেকে একটি ইনজেকশন পুশ করে যেন তার এনার্জি লুজ না হয়ে যায়। সকালে অ্যাবি কিছু অস্পষ্ট শব্দ শুনতে পায়। সে চোখ খুলে কাছে একজন রুশ সৈন্যকে দেখতে পায়। অ্যাবি ভয় পেয়ে যায়, কারণ সে ইউরোপ থেকে এসেছিল। তাই ধরা পড়ার ভয়ে সে সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। কিন্তু সৈন্যটির মনে সন্দেহ জেগে গেছে ততক্ষণে, তাই সে অ্যাবিকে বাড়ির ভেতরে খুঁজতে শুরু করে। অ্যাবির কাছেও একটি বন্দুক ছিল। সে এটি প্রস্তুত করে রাখে যেন পরিস্থিতি সামাল দিতে পারে। ওই সময় সৈন্যটি এসে তার দিকে বন্দুক তাক করে। সৈন্যটি কিছু করার আগে অ্যাবি আতঙ্কিত হয়ে তার পায়ে গুলি করে। যদিও অ্যাবির সৈন্যকে আঘাত করার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাক্রমে বন্দুক থেকে গুলি বেরিয়ে গেছে। ভয় পেয়ে সে সৈন্যের রাইফেলটি নেয় এবং তার ব্যাগে থাকা জিনিসপত্র দেখতে থাকে। কিন্তু অ্যাবি অবাক হয়ে যায় এটা দেখে যে সৈন্যটির কাছেও তার কাছে থাকা কালো পাথরটির মতো একটি পাথর ছিল, যেটি আকৃতি পরিবর্তন করতে পারত এবং বিভিন্ন কাজ করতে পারত। এই সময় কেউ সৈন্যের ওয়াকিটকিতে যোগাযোগ করে। সৈন্যের সাথে যোগাযোগকারী ব্যক্তির কণ্ঠস্বর জনের মতোই শোনাচ্ছিল। অ্যাবি চমকে যায় এটা দেখে যে কিভাবে কেউ তার সাথে জন হিসেবে কথা বলছে, আবার সৈন্যের সাথে অন্য কোনো ব্যক্তি হিসেবে কথা বলছে। এটা কিভাবে হচ্ছে? এই পর্যায়ে অ্যাবি বুঝতে পারে যে পুরো গল্পটি সে পাথরের সাথে সম্পর্কিত। সে সৈন্যের ওয়াকিটকিতে জনের কণ্ঠধারী ব্যক্তিকে জিজ্ঞাসা করে, তুমি কে এবং কি চাও? কিন্তু কোনো উত্তর আসে না। তাই সে আহত সৈন্যকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে তাকে ব্যান্ডেজ করে এবং জিজ্ঞাসা করে, যদি তোমার আমার সাহায্যের প্রয়োজন হয় আমি তোমাকে তোমার ঘাঁটিতে নিয়ে যেতে পারি। সৈন্যটি রাজি হয়, কারণ সেও পথ হারিয়ে এখানে এসে পড়েছিল। জন তখনও অ্যাবির সাথে যোগাযোগ রাখছিল, কিন্তু অ্যাবি বা ওই সৈন্য জনের উদ্দেশ্য জানতো না। তারা দুজনেই আহত এবং দুজনের জন্যই সামনে এগিয়ে যাওয়া কঠিন। মজার ব্যাপার হলো তারা কিন্তু একে অন্যের শত্রু ছিল, কারণ একজন ইউরোপিয়ান আর একজন রাশিয়ান বন্ধু হতে পারে না। কিন্তু এখানে তারা কোনো শত্রুতা দেখাচ্ছিল না, কারণ তারা দুজনেই জানতো যে তাদের একে অপরকে দরকার। তারা এগিয়ে যেতে থাকে এবং সৈন্যের আঘাত আরো খারাপ হতে থাকে। জন অ্যাবিকে অদ্ভুত কথা বলছিল। ইউরোপিয়ান সৈন্যকে নিয়ে অ্যাবির মনে অন্য ভয় তৈরি হয়। অ্যাবি বুঝতে পারলো যে জন নিশ্চয়ই তার কাছে থাকা কালো পাথরটির সাথে সম্পর্কিত। ভয় পেয়ে সে তার ব্যাগ থেকে কালো পাথরটি বের করে দূরে ফেলে দেয়। এর মধ্যে সে দেখতে পায় যে সৈন্যের পায়ের নিচে হ্রদের বরফ ভেঙে গেছে এবং সে তাতে পড়ে গেছে। অ্যাবি তাকে সাহায্য করার জন্য তার পিছু নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার পায়ের নিচের বরফও ভেঙে যায় এবং সেও হ্রদে পড়ে যায়। হ্রদের জল এত ঠান্ডা ছিল যে তা অ্যাবির পুরো শরীর জমাট বাঁধিয়ে ফেলে। তবুও অ্যাবি অনেক কষ্টে ঠান্ডা জল থেকে উঠতে সক্ষম হয়। সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসে না। সে নিজেই নিজেকে সাহায্য করে এবং তার শরীর গরম রাখার জন্য তার গায়ের ভেজা কাপড় খুলে ফেলে। এই সময় সে আবার জনের কণ্ঠ শুনতে পায়। রাগে সে ওয়াকিটকির ব্যাটারি খুলে ফেলে দেয়, কিন্তু অদ্ভুতভাবে সে এখনো জনের কণ্ঠ শুনতে পাচ্ছিল। অবশেষে ক্লান্ত আহত অ্যাবি ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে অ্যাবি তার বোনের সাথে কাটানো সব সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে। কিছুক্ষণ পর একটি হেলিকপ্টারের শব্দে অ্যাবির ঘুম ভেঙে যায়। সে একটু আশার আলো দেখতে পায়। শরীরের সব শক্তি একত্রিত করে সে উঠে দাঁড়ায়, এই আশায় যে হেলিকপ্টারকে আকর্ষণ করতে পারবে যাতে সাহায্য পেতে পারে। কিন্তু অ্যাবি এতটাই দুর্বল ছিল যে সে হেলিকপ্টারটিকে সংকেত দিতে পারছিল না। এরপর অ্যাবি একটি গুহার সামনে চলে আসে। অ্যাবি এতটাই দুর্বল আর নিরুৎসাহিত হয়ে পড়ে যে সে অজ্ঞান হয়ে গর্তের ভেতরে পানিতে পড়ে যায়। এটি সেই গর্ত যা সিনেমার শুরুতে আমাদের দেখানো হয়েছিল। এই গর্তটির পানি গরম ছিল, যা অ্যাবিকে বাঁচার নতুন সাহস যোগায়। এই একই জলে আমরা একটি কঙ্কাল দেখতে পাই, একজন মৃত মানুষের কঙ্কাল। গায়ে পাইলটের পোশাকে জনের নাম লেখা ছিল। জন সেই ব্যক্তি যার সাথে অ্যাবি এতক্ষণ ওয়াকিটকিতে কথা বলছিল। যদি জন মৃত হয় তাহলে সে অ্যাবির সাথে কিভাবে কথা বলতো? তখন কয়েকটি চকচকে কালো পাথর ভেসে ওঠে আর অ্যাবির শরীরের সাথে লেগে যায়। তখন অ্যাবির জ্ঞান ফিরে আসে এবং সে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে একটি অদ্ভুত জায়গায় এসে পড়েছিল যেখানে সেই একই কালো পাথর সব জায়গায় ছড়িয়েছিল।
সব পাথর তার চারপাশে বাতাসে উড়ছিল। এমন সময় অ্যাবি জনের কণ্ঠ শুনতে পায়। সে ব্যাখ্যা করে যে কিভাবে 65 বছর আগে সেও অ্যাবির মতো এখানে এসেছিল এবং তারপর সেখানে ফেসে গিয়েছিল। জনের কথা শুনে অ্যাবি বুঝতে পারে যে তার সাথে যা ঘটছে তা কোনো দুর্ঘটনা নয়। এমনকি এখানে সে যে পাথরগুলো দেখছে সেগুলো কোনো সাধারণ পাথর নয়। অ্যাবির হেলিকপ্টার দুর্ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে আর এক ঝলক সে দেখেছিল। সে বুঝতে পারলো যে এই পাথরগুলো হয়তো কোনো ভিন গ্রহের এলিয়েন কিংবা মানুষের কাছে অজানা কোনো জীব, কিন্তু তারা হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে বাস করছে। তাদের পৃথিবীতে থাকা বাধ্যবাধকতার কারণে নাকি স্বইচ্ছার কারণে তা কেউ জানে না। তাদের বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজন, কিন্তু অন্য ভিন গ্রহের প্রাণীর মতো তারা মানুষের অপব্যবহার করে না। তারা তাদের হত্যা করে না, বরং মানুষদেরকে এখানে তাদের নিজস্ব ইচ্ছায় রাখে। যেমন জন স্বেচ্ছায় তাদের কাছে নিজেকে সমর্পণ করেছিল। এরপর এই পাথরগুলো জনকে জীবন দিয়েছে, কিন্তু তারা জনকে মানুষের মতো বাঁচার জীবন দেয়নি। এখন জন অ্যাবিকে জিজ্ঞাসা করে, যদি তুমি এমন জীবন চাও তাহলে তুমি তা পাবে। কিন্তু অ্যাবি উত্তর দেয় যে সে এই ভিন গ্রহের প্রাণীদের অংশ হতে চায়নি। সে শুধু তার বোনের কাছে ফিরে যেতে চায়। পরের মুহূর্তে সে অলৌকিকভাবে তার বাড়ির সামনে চলে আসে। অ্যাবি বিশ্বাস করতে পারছিল না যে সে বাড়ির সামনে চলে এসেছে। সে বাড়ির ভিতরে গিয়ে দেখে সবকিছু কেমন এলোমেলো বিধ্বস্ত হয়ে আছে। এরপর অ্যাবির তার বোন বেথের সাথে দেখা হয়, কিন্তু সত্যিটা হলো অ্যাবি যা দেখছে তার কিছুই বাস্তব ছিল না। এই ভীষণ সবই ভিন গ্রহের প্রাণীরা তাকে দেখাচ্ছিল। অ্যাবি জ্ঞান হারিয়ে ফেলে। এরপর যখন অ্যাবি জ্ঞান ফিরে পায় তখন সে নিজেকে বাড়ির দরজার সামনে আবিষ্কার করে। অ্যাবি যখন দরজাটি খুলল তখন তার সামনে একটি বিশাল তুষার ঝড় বইছে। অ্যাবি ঝড়ের মধ্যে হেঁটে এগোতে থাকে আর চিৎকার করতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যে অ্যাবির চোখে সব ব্লার হয়ে যায়। এরপর আমাদের দেখানো হয় যে অ্যাবিকে উদ্ধার করা হয়েছে। যখন অ্যাবির জ্ঞান ফিরে আসে সে নিজেকে তার বন্ধুর অ্যাপার্টমেন্টে দেখতে পায়। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে তার বোনকে দেখার জন্য বাড়িতে ফিরে আসে। অ্যাবি তার বোনকে দেখতে পায় বেথ তার জীবনের শেষ মুহূর্ত পার করছে। অতঃপর বেথ মারা যায়। অবশেষে অ্যাবি তার বোনের শেষ মুহূর্তে তার পাশে ছিল। ভিন গ্রহের প্রাণীরা অ্যাবির ইচ্ছা পূরণ করেছিল। সিনেমার শেষে আমরা দেখতে পাই অ্যাবি যেমনটা চেয়েছিল তেমনটাই হয়েছে। বোনের শেষ মুহূর্তে পাশে থাকতে পেরেছে, বাবার ভরসা হতে পেরেছে, বোনের মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। এখন সে তার বোনের মৃত্যু মেনে নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। অ্যাবি তার বোন বেথকে জড়িয়ে ধরে রেখেছে। এমন আবেগপূর্ণ একটি দৃশ্যের সাথে সিনেমাটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার, সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর নতুন কোনো মুভির এক্সপ্লানেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।